আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি এই 1 বছরেই তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ জোট ভাঙছে আরো 3 মাস আগে। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকদের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতা সহ এমপি মন্ত্রীরাও সমস্যার সমাধান করতে পারছে না। মিটিংয়ে সব শেষে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্য করতেও পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তা ভাবনা। বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতে মাশাআল্লাহ। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দু মাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। যেখানে তানভীরদের বাসার স্বয়ং আলী আহমদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকেই ওনাকে নেতা হিসেবে চেনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল, তবে পুরোপুরি জড়ানোর আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল তখন 2-3 নেতা আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতর জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরই তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না। তাই ইদানে তানভীরের মাথায় ভূত চেপেছে, সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেয়। আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতেও সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারোর প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারেন্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতেও ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন কমিটি গঠন করে ফেলা, কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে। সেসব ভেবে সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়ালি কমিটি বাতিল করা হবে। তানভীরের শেষ হবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করে অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রাখছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়েই চলেছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ান সঙ্গে জান্নাত বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশি তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যজনিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি, এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে।
এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করে ফেলেছিস, কাল বাপকেও রাজি করে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি, এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললে উপায় আছে? একদিন রিয়াক্ট করেই চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেবেন। জান্নাতকে কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি। সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টুমি করেছি। পুরোটা দুষ্টুমি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো। চাচ্চুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন কী করছি, খাচ্ছি কিনা ঠিকমতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরও অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য 2বার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই, ওনাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পর দিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কি না। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়া আর জান্নাত যে খুশি ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো এসব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেয়েকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়্যাক্ট করিস, আমার ভয়ই হয় যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে। কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে? কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতরে খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভিতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতরে পা রাখতে বল এসে ঠাস করে ঠোঁটের ওপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরেই এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে 2বার ডেকেছেও, কিন্তু মালিহা খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে ওঠায় বেরিয়ে আসতে দেখতে পারেনি। আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছে করে কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ার আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার?
আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলেই আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদেরকে যে কি হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানবীর আসছে। রাকিব তানবীরের সাথে কথা বলতে বলতে তানবীরের রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিহা খান ওদের জন্য রাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যি দেখিনি, হুট করে এসে ঢুকেছেন আর ওটাও সেই সময় বলে গেছে। আরিফ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে এর আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছ। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সব সময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দেব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের শরবতটা শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলল, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন নিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথা বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে। ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবিও পাঠিয়ে মেসেজ দিল। আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখলো, আর মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ ভয় রিসিভ করলেই বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটাকে? বয়ফ্রেন্ড। কার? আমা রাগাবি না আমায়, ছেলেটাকে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ার বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোনায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। আহা, সবগুলো নিয়ে পালায় যাব। মানে কোথায় পালাবি? মেঘ ফিস ফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য, যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো। আবির কিছু বলছে না দেখে মেঘ শীতল কণ্ঠে বলল, একটা কথা বলি? বলছিলাম, না থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে, না করে দিব? না করতে হবে না, যার সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা মানে বন্যা, আমি, মিম আর পাখি। তানবীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মিম মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে পৌঁছে গেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম।
আবির যাওয়ার এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। 3 ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছে, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানবীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানবীরও এসেছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজেই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে, এমনকি ওখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ, আবিরের কথায় এখনও নামমাত্র পড়াশোনা করছো। হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ের বিয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো, কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে, সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীর কারোরই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি। মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের ওপর কনফিডেন্স নিয়েই বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দেব না, তাহলে আর কোনো দিন ওনাকে রাজি করানো যাবে না। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে, ভাইয়াকে কেউ কিছু বলবা না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোফাতে ফোফাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক ঘুরে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমদ খান কোমল কণ্ঠে বলল, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার এত চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে। ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই আমাদের সন্তান। কেউ কারোর থেকে বেশি আদরের না, সবাই সমান। বাঘ বিতত্বতা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে সে ঘুমোচ্ছে দেখে চলে গেছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, হাই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল,
হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো। আবির ভাই, একটু থেমে আবারও শুধালো। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাব্য চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচ ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল। কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? হুম। বাজে স্বপ্ন দেখেছেন? হুম। ভয় পাইছেন? আবির বুড়ো কুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল। আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুখে রাশভারী কণ্ঠে জবাব দিল। পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। আবিরের নিগুড় আঁখি যুগল অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনেষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, অনবরত তিরমির করছে, ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ ঘেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতের চোখ জোড়া মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির, তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উল্টে গোল গোল করে অসহায়ের মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শুন, জি। শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা, কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বলা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষ কম্পন স্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রু কুচকে গুরুভার কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ, শারীরিক কোনো সমস্যা হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের ধমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি, এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার, সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টুমিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দু মাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি, আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আতকে উঠে জানতে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক, হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল,
কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো। সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেলে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ, বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে ভারী কণ্ঠে উত্তর দিল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ, আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপলের নিকষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2টা বাজে 17 মিনিট। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের ও পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে। চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুমু ঘুমু চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগড় দৃষ্টিতে মেঘের দিকেই চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি ছাপ দাড়ি আর নেশালো দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুপ্তস্য আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্বেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়েই আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাপ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটিনি। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরু গম্ভীর অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, যেতে ইচ্ছে করছে না। বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে ললিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দু গাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিস যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতনির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। ভাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে এটা বুঝতে সময় লাগলো না মেঘের, কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু আবিরের মধ্যে পার্থক্য কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল।
কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য সাবান নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা তাওয়াল, আবিরের ভেজা চুল, লোমশ বুকে আর নির্মেদ পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি অসময়ে কল দিয়ে ফেলেছি। আবির মেকি স্বরে বলল, সরি বললেই কি আমার মানিজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলল, ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকে কল দিতেও পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কথা থেকে শিখেছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটলো। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10-15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে, ব্লেজার টাই সঙ্গে শু জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ আপাত মস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাল্লাহ। কিন্তু কিন্তু কি? হাউ ডু আই বাইট টু পিঙ্কি ফিঙ্গার নাও? ইন এ ড্রিম। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো নিয়ে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটায় কেন এত সুখ, হেই যুবক। আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন, এটা বলবেন না? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করেই কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরও 2 মাসের মতো সময় লাগবে, কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের ওপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না। বনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাহিরে আছি, এটা আপনাকে কে বলছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল,
বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না। এই অবস্থায় বনুকে রাগালে আমায় নিশ্চিত বাসা থেকে বের করে দেবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিম আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকে অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গদরি লগ্নের সূর্যতা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ থেকে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীলম্বরের ভাঁজে ভাঁজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা আকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো, মায়াবী কণ্ঠের ডাক। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা। চিনতে পেরেছো? আকস্মিক তানবীরের চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে আরও কয়েকটা ভাঁজ পড়ল, দু চোখ আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে, অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানবীর আর সেই মেয়েটাকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে মেয়ে। সে ভেবেছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশার কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখ মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রাগ গেছে। মনের ভেতর প্রশ্ন যাচ্ছে, কে মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়েকে উচ্চ স্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনল না, রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা আকস্মাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়েই তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করলো, বন্যা আসতে বলেছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল, চুপচাপ বসে পড়ল বাইকের পেছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দু মাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবুও মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমায় বাসায় যেতে হবে।
তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা 2-3টা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে ডাকছিলাম, তুমি শোনোনি, সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার। আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আর জোর গলায় কিছু বলতেও পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো। কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইকে স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যাও বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোখলেস মিয়ার দোকানের সামনে আসতেই মোখলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামাতে বলায় তানভীর অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোখলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে জামা কাপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে করলে বন্যার ছোট ভাই রিদি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইকে করে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোখলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন। বন্যা কিছু বলার আগেই মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চ স্বরে শুধালো, তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা, আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়বো না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জেদি হবে। এটা বন্যা ভুলেই গিয়েছিল ভেবে রাগ লাগছে। মোখলেস মিয়া দোকান থেকে ডাকলেন, না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকে রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল। মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন। আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করেছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসায় আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, বনু, এক কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফি আর পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীর চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে, বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আখি যুগল আরো বেশি প্রশস্ত হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছো? না। মেঘ আকস্মাৎ সোফায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে, তুমি থাপ্পড় দিলে না কেন?
তানভীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরলো। একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবি। তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়েই আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যার সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি। বুঝছি তুমি কিছু পারবে না, আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীতু কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে এত নির্বোধ কেন তুই? কথা না শুনে না বুঝেই ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবুও আপনি বাসায় ফিরবেন না, এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূর আসিনি। বাংলাদেশে টানা 3 প্রজেক্ট করলেই এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে এসেছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছি, যেন আব্বু চাচু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল, আপনার কত টাকার প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে, আপনি এখান থেকে টাকা নিতে পারেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছে হয় তা কিনিস, আরও বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান, তবুও চলে আসুন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দিবে আপনাকে? আমার টাকা আমি নিতে এসেছি, কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সব কিছু উনিই ম্যানেজ করে দিয়েছিলেন। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম, কারণ আমার কাছে ওনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বললেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করছি তার থেকে অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্চু এসব জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে এখানে এসেছি। মেঘ সব কথা শুনে রাশভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটাই ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিচ্ছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ করব কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবেচিন্তে নিয়েছেন। বাসায় কাউকে এই ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। কেমন আছিস? আমি কি বলবো, ভাইজানের যা মন চায় তাই করছেন। কিছু বললেও উনি রেগে যান, বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো ওনার স্বভাব, যা বলবে তাই করবে। সমস্যা তো অনেক কিছু নিয়েই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাগ। আমরা নাকি গুরুত্ব দেই না। উনি একা পরিশ্রম করে সব কিছু করেছেন। উনি যা বলবেন তাই হবে, আরও অনেক কিছু।
এই কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম। তুমি বলেছ সংসার ভাগ করে ফেলি। বলেছি না মরেছি? আমার সাথে কথা তো বললে নেই না। এমনকি এটাও বলেছেন আমার ছেলে আমার মেয়ে দুজন ওনারই। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো, তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, প্রজেক্ট শেষ, তবুও আবির দেশে আসছে না। তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল, সেই আগে আবিরের সঙ্গেও কথা বললেন না। দেখ তুই মানাতে পারিস কি না। মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমদ খানের রুমে মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতেই আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি তার পক্ষে কথা বলতে আসছিস? ঘটনাটা কিছুই না। মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। তানভীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলেই আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিকমতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব, উল্টো সেই গর্ব করে। সে সারাক্ষণ আমার পেছনে লাগে। এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এর জন্য সেদিন রাগ করে বলেছিলাম, ওর মতো চিন্তাভাবনা আমার থাকলে আমি একাই সংসারটাকে এতদূর টানতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে, অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে যাচ্ছি। এজন্য আমিও বলেছি ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু তানভীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের ওপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। আলী আহমদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমদ খান রাগী স্বরে বললেন, এভাবে হাসিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, কোন ঘটনা? আলী আহমদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ, মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলেছি। তারপর এক ছোট ভাই বলছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি। সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সবকিছু ছেড়ে শহরে আসছিলাম, তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি। ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বলবে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানভীরের বয়স কম, রকচাটা, জেদি। সে একমাত্র আবিরের কথা একটু একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, অনেক কিছু করছে, কটা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহ ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাদের রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? হ্যাঁ, গত 3 বছরে কি এমন হলো যে সে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে আসছে? হ্যাঁ? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন। আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, কিন্তু ও কি চায় না চায় সব সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি। এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আজ সম্ভব না।
এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমিও কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি, আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছিল। খিদা লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরের রান্না স্পেশাল মানুষজন করেছেন, অফিসের বউ আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে। আজকে থেকে তানভীর, মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বললেন, আমি রাজি, তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কয়দিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে রাখছে, আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলছে, তাই জিতেছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টেও আমার ছেলে হেল্প করেছে, এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে আয়। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যার বাসার এদিকে আসে। 2-1 দিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন। আজ বিকেলে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থেকে নামতে বলেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছেই এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্ত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবারও বললেন। তানভীর এখনো চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, ভুল্লা যাও শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতর ভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুইলা যাইতে পারবো না, প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব। যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দেব, ওখানে 3 নম্বর বিয়ে করে সংসার করেন। তানভীর রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন, আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাজ হঠাৎ বলে উঠল, হাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি, ভিটু, ভিত্রি কিছুই ডাকতে হবে না। মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করল, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামি স্বরে বলল, না, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড চিরে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো। ভাবি ডাক শোনার ইচ্ছে নেই, তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো, তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে দেখিস। বাজে কথা বলিস না মেঘ,
ওনার অতীত ফিরে আসছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করব না। আবির ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কূপে দিয়ে আসবো। বন্যার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস?